হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11-এর ম্যাথামেটিক্সের অধিবৃত্ত বা প্যারাবোলা এই চ্যাপ্টারের 9 নম্বর পার্টেতে দীর্ঘ উত্তরধর্মী অঙ্কের সমাধান আলোচনা করব এবং চেষ্টা করব সবথেকে সহজ এবং সরল করে বোঝানোর। সেজন্য ভিডিওগুলো স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। আর এর আগের পার্ট পর্যন্ত অর্থাৎ এই চ্যাপ্টারের থিওরি, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্ক, সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্ক যদি তোমাদের সমাধান না করা থাকে অবশ্যই দেখে নেবে। লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেখানে 1 থেকে 8 নম্বর পার্ট পর্যন্ত আছে, সেখানে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী এগুলো সবই সমাধান করা হয়েছে। তাহলে আমরা দীর্ঘ উত্তরধর্মী অঙ্ক আলোচনা করবো। তো প্রথম অঙ্কটা দেখে নাও কী আছে। একের এখানে দুটো অঙ্ক আছে। প্রথম অঙ্কটা কী দেখে নাও, যে অধিবৃত্তের শীর্ষবিন্দু 2,3 বিন্দুতে এবং নাভিলম্বের সমীকরণ x=4 তার সমীকরণ নির্ণয় করো। এই অধিবৃত্ত এবং তার নাভিলম্বের ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ওকে, কী বলছে? এই অধিবৃত্ত এবং তার নাভিলম্বের ছেদবিন্দু স্থানাঙ্ক অর্থাৎ নাভি স্থানাঙ্ক। ওকে, নাভিলম্বের ছেদবিন্দু অর্থাৎ নাভিলম্বে যে দুই প্রান্তবিন্দু আছে সেই প্রান্তবিন্দুর স্থানাঙ্কটাও নির্ণয় করতে বলছে। খুবই সহজ আছে, দেখে নাও। তাহলে একের প্রথম কোশ্চেনটা দেখেন কী আছে। যে অধিবৃত্তের শীর্ষবিন্দু 2,3 বিন্দুতে এবং নাভিলম্বের সমীকরণ x=4 তার সমীকরণ নির্ণয় করো। সেই অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে। তারপর এই অধিবৃত্ত এবং তার নাভিলম্বের ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। খুবই সুন্দর এবং ইন্টারেস্টিং কোশ্চেন আছে, দেখে নাও। যদি এই কোশ্চেনটা তুমি ছবিতে ড্র করো খুব সহজে তোমরা বুঝতে পেরে যাবে। দেখে নাও এখানে কি বলেছে, নাভিলম্বের সমীকরণটা হচ্ছে x=4। তার মানে আমি এই ছবিটা আঁকি, দেখে নাও একের আই। তাহলে এখানে দেখে নাও ছবিটা যদি আমি এখানে আঁকি, এই হচ্ছে ছবিটা হচ্ছে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে x=4 এখানটায়, x=4 এখানটা হচ্ছে কি নাভিলম্ব থাকে। ওকে, নাভিলম্ব সমীকরণ, নাভিলম্ব। ওকে, আর শীর্ষবিন্দু কোন দিকে আছে? শীর্ষবিন্দু 2,3, বুঝছেন? শীর্ষবিন্দু স্থানাঙ্ক 2,3, তার মানে এই জায়গায়। তাহলে এটা অবশ্যই এক্স অক্ষের সমান্তরাল হবে। যেহেতু নাভিলম্বের সমীকরণ, দেখুন নাভিলম্বের সমীকরণ x=4 বলেছে, তাহলে এটা অবশ্যই এক্স অক্ষের সমান্তরাল হবে। কিন্তু শুধু নাভিলম্বের সমীকরণ থেকে আমরা ধনাত্মক এক্স অক্ষের সমান্তরাল বা ঋণাত্মক এক্স অক্ষের সমান্তরাল এটা আমরা বলতে পারবো না যতক্ষণ না শীর্ষবিন্দু স্থানাঙ্ক বুঝতে পারি। এখানে শীর্ষবিন্দু স্থানাঙ্ক কথা বলছে দেখে নাও 2,3। তাহলে 2,3 ধর নিশ্চয়ই কোনো এই জায়গা থাকবে, এরকম কোনো একটা জায়গায়। ওকে, এটা 2,3। তাহলে অধিবৃত্তটার সমীকরণ কেমন হবে দেখে নাও। এটা অধিবৃত্তের, তাহলে এটা হচ্ছে কি, আমি ধরলাম লাইনটা টানলাম, এর স্থানাঙ্ক হচ্ছে কি, যেহেতু এই অক্ষটা নাভিকে এবং নাভি এবং শীর্ষবিন্দু একই সরলরেখা থাকবে, একই অক্ষে থাকবে, মানে অধিবৃত্তের অক্ষ থাকবে। তাহলে এটা হচ্ছে 2,3 আর এটা হচ্ছে কি 4। আর তাহলে এই যে সরলরেখা এটা ওয়াই অক্ষ বরাবর কত উচ্চতা হবে, এর উচ্চতা কত হবে দেখে নাও, সেটা হচ্ছে কি 3। দেখে নাও 3 আছে। তাহলে এটা সমীকরণ হচ্ছে কি অধিবৃত্তের অক্ষ সমীকরণ y=3। তাহলে এই বিন্দুটা দেখে নাও, এটা কত দূর পর্যন্ত গেছে, x=4। তাহলে এক্স অক্ষের সমীকরণ, এক্স অক্ষের স্থানাঙ্ক 4 আর ওয়াই অক্ষ 3। তাহলে এটা হচ্ছে নাভি স্থানাঙ্ক পেয়ে গেলাম, এটা শীর্ষবিন্দু এ ধরলাম। ওকে, তাহলে অধিবৃত্তের সমীকরণটা কী হবে দেখলাম, খুবই সহজে বের করতে পারবো। তার আগে আমরা এখানে বেরোবো কি, তাই এখানে আমরা লিখে নিই, যেহেতু এখানে লিখবো কি, যেহেতু নাভিলম্বের সমীকরণ x=4 এবং অধিবৃত্তটির বৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 2,3, তাহলে সুতরাং অধিবৃত্তটি ধনাত্মক এক্স অক্ষের সমান্তরাল। ওকে, তাহলে আমরা প্রথম এটা ক্লিয়ার হয়ে গেলাম।
যে নাভির সমীকরণ, নাভিলম্বের সমীকরণ থেকে এবং শীর্ষবিন্দু স্থানাঙ্ক থেকে আমরা এটা ক্লিয়ার হয়ে গেলাম যে এটা অবশ্যই ধনাত্মক এক্স অক্ষের সমান্তরাল হবে। এবং নাভির স্থানাঙ্ক তাহলে কী হবে দেখে নাও, তো নাভি তাহলে দেখে নাও নাভিলম্বের সমীকরণ x = 4 এবং অধিবৃত্তের অক্ষের সমীকরণ y = 3। দেখে নাও নাভিলম্বের সমীকরণ x = 4 এবং অধিবৃত্তের অক্ষের সমীকরণ y = 3। তাহলে অতএব নাভির স্থানাঙ্ক কি হবে 4, x অক্ষ বরাবর এটা 4 আর y অক্ষ বরাবর 3, তাহলে 4,3। তাহলে এটা পেয়ে গেলাম কি নাভির স্থানাঙ্ক পেয়ে গেলাম। এবারে আমার দরকার কি অধিবৃত্তের সমীকরণটা, তাই না? অধিবৃত্তের সমীকরণটা আমরা নির্ণয় করব। তাহলে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে নাভিলম্বের দৈর্ঘ্যটা বের করা দরকার। সেটা কীভাবে বের করে দেখলাম, এখান থেকে শীর্ষবিন্দু থেকে আর আমার নাভির দূরত্বটা কত সেটা বের করতে পারলে হলো এক্স অক্ষ। দেখে নাও এটা y অক্ষ বরাবর পরিবর্তন হবে না, দেখে নাও y অক্ষ ফিক্সড দূরত্ব আছে, চেঞ্জিংটা কত হচ্ছে শুধু এক্স অক্ষ বরাবর। তাহলে এখানে হবে কি অতএব শীর্ষবিন্দু থেকে নাভির দূরত্ব, ওকে, সেটাকে আমরা কি বলে থাকি, সেটা হচ্ছে কি আমার ধরো এ, যেহেতু এক্স ওয়াই সেম আছে ওয়াইটা একটু লিখবো না, সেটা হচ্ছে কি 4 - 2। দেখে নাও 4 - 2 = কত হবে শুধু 2। তাহলে a = 2 পেয়ে গেলাম। তাহলে অধিবৃত্তের সমীকরণ কী হবে, তাহলে অতএব অধিবৃত্তের সমীকরণ কী হবে দেখে নাও, যেহেতু এক্স অক্ষের সমান্তরাল ধনাত্মক, তাহলে y মাইনাস বিটা হচ্ছে 3, y - 3 তার হোল স্কোয়ার = 4a 4 × a। দেখে নাও তাহলে অতএব 4a = 4 × 2 = 4 × 8। তাহলে 8 × x মাইনাস এখানে কত আছে দেখে নাও 2x - 2 এটা। তার নির্ণয় অধিবৃত্তের সমীকরণ এখানে কি বলছে দেখো, প্রথমে অধিবৃত্তের সমীকরণটি নির্ণয় করে। তাহলে 1 y - 3 হোল স্কয়ার 8x - 2, তাহলে খুব সহজে মিলে গেল। তাহলে পরের অংশটা কি বলছে দেখে নাও, এই অধিবৃত্ত এবং তার নাভিলম্বের ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। অর্থাৎ এই যে নাভিলম্ব আছে, নাভিলম্বের ছেদবিন্দু হচ্ছে এই দুটো, এই নাভিলম্বের দুটো ছেদবিন্দু আর অধিবৃত্তের স্থানাঙ্ক কত হবে দেখে নাও। এটা আমরা নর্মালি জানি কি কোনো অধিবৃত্ত যদি মূল বিন্দুগামী হয়, ওকে, মূল বিন্দুগামী হলে সেখানে কি হবে, তার নাভিলম্বের স্থানাঙ্ক হচ্ছে কি a, 2a আর হচ্ছে a - 2a, তাই না? কিন্তু যদি এই অধিবৃত্তটি মূল বিন্দুগামী না হয় তখন এই দুটো স্থানাঙ্ক হয়ে দাঁড়ায় কি a, যদি এটা এক্স অক্ষের সমান্তরাল হয় সেটা হচ্ছে কি a 2a প্লাস বিটা আর কি a -2a প্লাস বিটা, ওকে এইটা। তাহলে এখানে দেখে না এখানে যে অধিবৃত্তটি আছে সেটা কি মূল বিন্দুগামী, তাহলে এটা মূল বিন্দুগামী না, তাহলে এটা একটা স্থানাঙ্ক আছে আলফা বিটা আছে। তাহলে এখানে আমরা করবো কি, অতএব আমরা এই যে নিজের ফর্মুলা এই ফর্মুলাটা ব্যবহার করব যে অতএব অধিবৃত্ত এবং নাভিলম্বের ছেদবিন্দুর স্থানাঙ্ক সেটা কি a, 2a প্লাস বিটা। তার মানে এ হচ্ছে কত দেখে নাও 4, তাই না? আমার এ কত আছে 4, তার হচ্ছে 4, 2a হচ্ছে কি 4 × 8 8 প্লাস দেখে নাও এ হচ্ছে এ কত আমার দেখে নাও, এখানে দেখে নাও এটা হচ্ছে আমরা দেখে নাও এখানে এখানে আমার এ কত হচ্ছে দেখে, এটা মূল বিন্দু যেহেতু নয় তাহলে a প্লাস আলফা হবে, a প্লাস আলফা, অর্থাৎ এখানে টোটালটা হচ্ছে দেখে নাও এখানে কত দূরত্বে আছে 4 দূরত্বে। তাহলে এখানে 4 দূরত্বে থাকলে এটা দেখে নাও এটা এইরকম সমীকরণ দাঁড়াবে
মূল বিন্দুগামী মানে কোনো একটা স্থানাঙ্ক হলে তাহলে a প্লাস আলফা কমা 2a প্লাস বিটা। তাহলে a প্লাস আলফা করলে কত দেখে নাও, তাহলে টোটাল ডিস্টেন্স এখান থেকে একদম মূল বিন্দু থেকে দূরত্ব এটা সেটা হচ্ছে 4, a হচ্ছে 2, আর আলফা হচ্ছে 2, ওকে আলফাটাও 2, তাহলে 2 দিয়ে 4, তাহলে 4 কমা 2a, তাহলে a হচ্ছে দেখে নাও এটা কত 2, তাহলে 2 এ 2 দিয়ে 4, তাহলে 4 প্লাস বিটা হচ্ছে 3, হচ্ছে 4,7 এইটা। এবং পরেরটা কী হবে দেখে নাও, অপর স্থানাঙ্কটা a প্লাস আলফা একই থাকবে, এখানে -2a প্লাস বিটা হবে, তাহলে এটা 4 হচ্ছে, -2 হচ্ছে কি 2 2 4 -4 প্লাস 3, তাহলে কত হচ্ছে 4, -1, তাহলে এইটা এই দুটো স্থানাঙ্ক হবে। তাহলে দেখে নাও, তাহলে অধিবৃত্ত এবং নাভিলম্বের ছেদবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এটা, বা বলতে পারে কি নাভিলম্বের দুই প্রান্ত বিন্দু স্থানাঙ্ক, ভালো করে এটা মনে রাখবে। এর স্থানাঙ্ক তাহলে কী হবে, এর স্থানাঙ্ক হচ্ছে কি a প্লাস আলফা, ওকে এখান থেকে দূরত্ব আর এখান থেকে দূরত্ব, ওকে এই স্থানাঙ্কটা, তাহলে a প্লাস আলফা কমা 2a প্লাস বিটা, আর নিচেরটা হচ্ছে কি a প্লাস আলফা, এটা সেম থাকবে a প্লাস আলফা কমা -2a প্লাস বিটা। যদি এটা মূল বিন্দুগামী না হয়, তাহলে যদি কোনো একটা অধিবৃত্ত মূল বিন্দুগামী না হয়, তাহলে নাভিলম্বের দুই প্রান্ত বিন্দু স্থানাঙ্ক কত হবে, যদি এটা x অক্ষের সমান্তরাল হয়, এটা x অক্ষের সমান্তরালের জন্য আমার x এর স্থানাঙ্কটা ধ্রুবক আছে, শুধু যেহেতু y বরাবর শিফট হচ্ছে, উপর হচ্ছে আপ ডাউন হচ্ছে, তাহলে yটাই চেঞ্জ হবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারলে। পরের কোশ্চেন দেখলাম 1-এর 2 নম্বর অঙ্কটা, একটি অধিবৃত্তের নাভিলম্বের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক 8,4 এবং -4,1, অধিবৃত্তটির সমীকরণ নির্ণয় করো। খুবই সুন্দর দেখে নাও, এখানে দেখো না কি স্থির আছে, y অক্ষটা, মানে y অক্ষ বরাবর কোনো চেঞ্জিং নেই, যা আছে x অক্ষ বরাবর চেঞ্জিং আছে, তাহলে এটা কি হবে, এই সমীকরণটা হবে কি y অক্ষের সমান্তরাল অধিবৃত্তটির, কিন্তু এটা পজিটিভটা নেগেটিভ সেটা বলা যাবে না। দেখে নাও তাহলে কি আছে, তাহলে এইটাও খুব ইন্টারেস্টিং দেখে নাও, এখানে স্থানাঙ্ক দেখে তোমাকে বুঝে নিতে হবে। যদি এখানে ছবিটা আঁকা যায় কেমন হবে দেখে নাও, 2 নম্বর 1-এর 2 কি বলেছে দেখে নাও, কি আছে দেখে নাও, বলেছে এখানে একটি অধিবৃত্তের নাভিলম্বের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক, তাহলে এটা যদি আমি অধিবৃত্ত বলি, ওকে এটা হচ্ছে নাভিলম্ব, ওকে নাভিলম্ব প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক কত বলে দেখেন, একটা হচ্ছে কি -4,1, তাহলে এটা হচ্ছে ধরলাম এই দিকেরটা -4,1, আর এটা হচ্ছে কি 8,1, তাহলে নাভিলম্বের সমীকরণটা কি y = 1, ওকে তাহলে আমরা এটা পেয়ে গেলাম, তাই না? আচ্ছা দেখে নাও, তাহলে আমরা এটা পেয়ে গেছি। তাহলে নাভি স্থানাঙ্কটা কী হবে দেখে নাও, নাভি স্থানাঙ্কটা, তাহলে এখানে যদি নাভি স্থানাঙ্ক হয়, তাহলে আমি এখানে লিখছি, ওকে ছবিটাই পরে আঁকছি, এখানে লিখলাম যে নাভির স্থানাঙ্ক, বা যদি নাভিলম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক, নাভিলম্বের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক -8,4, 8,1 এবং -4,1 হলে অধিবৃত্তটি y অক্ষের সমান্তরাল হবে, অধিবৃত্তটি y অক্ষের সমান্তরাল হবে, y অক্ষের সমান্তরাল হবে, এবং নাভি স্থানাঙ্ক হবে, সেটা কি দেখে নাও। তাহলে আমরা কি করবো, যদি অধিবৃত্তটির নাভি স্থানাঙ্ক কি, সেটা হচ্ছে কি এই প্রান্তবিন্দুর মিডল পয়েন্ট, ওকে এই যে অধিবৃত্তের নাভিলম্বের দুটো যে প্রান্তবিন্দু আছে তার মিড পয়েন্ট হচ্ছে, তার মানে বলতে পারি কি এই দুটো সমষ্টি ডিভাইড বাই 2, তারপরে 8 - 4, কারণ এটা যোগ করলে 4 এই হবে বাই 2, 1 + 1/2, তার মানে কত হচ্ছে দেখে নাও
8 থেকে 4 বাদ দিলে 4, তাহলে 4/2, 2/2, 2 2 কাটবে, 2 2 4, তাহলে হচ্ছে 2, 1 দেখলাম। নাভির স্থানাঙ্ক কত পেলাম? 2, 2 2 4, 1, তাহলে এর স্থানাঙ্ক কত পেলাম? এসটা 2, 1, তাহলে নাভির স্থানাঙ্ক পেলাম কি 2, 1, দেখলাম, ভালো করে বুঝে নাও। তাহলে এখান থেকে এখন আমরা বলতে পারবো না যে এটা হচ্ছে কি, তাহলে এটা অবশ্যই দেখে না মূল বিন্দুগামী না। মূল বিন্দুগামী হলে কি হতো? তাহলে এই বরাবরটা এক্স অক্ষ এটা 0 হতো, তাহলে এটা মূল বিন্দুগামী না। কোনো একটা যে 2, 1 আছে কি, মানে পজিটিভ দিকে, এই দিকটায় আছে, পজিটিভ দিক আছে। ওকে, তাহলে মানে আমি ছবিটাকে এইভাবে আঁকছি, দেখে নাও, একটা নেগেটিভ আছে, একটা পজিটিভ আছে। তবে ছবিটা এই বরাবর হতে পারে, বা ছবিটা নাভিলম্ব হচ্ছে এটা নাভিলম্ব। ওকে, এটা হচ্ছে নাভি, এই দিক হতে পারে, বা ছবিটা এরকম হতে পারে, ওকে, মানে এই দিকেরটাও হতে পারে, ছবিটা এই দিকেরটাও হতে পারে। আমি একটু আরো সহজ করে আঁকছি, দেখে নাও, এটা একটু বোঝা যাচ্ছে ছবিটা আমি আরো ক্লিয়ার করে আঁকছি, দেখে নাও। আমি বলতে চাই ছবিটা এইরূপ হতে পারে, এটা নাভিলম্ব, এটা হচ্ছে শীর্ষবিন্দু, বা ছবিটা এইরূপও হতে পারে, ছবিটা এরকম হতে পারে, দুরকম। ওকে, তাহলে স্থানাঙ্ক দেখে নাও, হয় ধনাত্মক এক্স অক্ষ, ধনাত্মক ওয়াই অক্ষ সমান্তরাল, বা ঋণাত্মক ওয়াই অক্ষ সমান্তরাল। তাহলে এটা কত পেলাম? এটা হচ্ছে কি -4, 1, এটা কত পেলাম? স্থানাঙ্কটা 2, 1, আর এটা 8, 1। তাহলে এগুলো পেয়ে গেলাম, তাই না? তাহলে এখান থেকে আমরা কিন্তু আর একটা জিনিস পেয়ে যাব, এর মান, মানে এখান থেকে শীর্ষবিন্দু দূরত্বটা কত, এটা পেয়ে যাব। ওকে, এখান থেকে শীর্ষবিন্দু দূরত্বটা কত সেটা আমরা পেয়ে যাব। কীভাবে দেখে নাও? বা এখান থেকে এই দূরত্বটা, এখান থেকে আমরা শীর্ষবিন্দু স্থানাঙ্ক খুব সহজেই পেয়ে যাব। এটারও আমি যদি এটাকে এ বলি, এটাকে আমি এ ড্যাশ বলছি, খুব সহজে বের করতে হবে। সেটা কীভাবে দেখে নাও? এই এক্স অক্ষ বরাবর দেখে নাও, এর চেঞ্জিংটা কোন দিকে হচ্ছে? এটা ওয়াই অক্ষ বরাবর, কারণ এক্স অক্ষ বরাবর কোনো চেঞ্জিং নেই, তাহলে এর একটা ফিক্সড, এর ক্ষেত্রেও একটা ফিক্সড। তাহলে হতে পারে কি দেখে নাও, তাহলে এখান থেকে এর দূরত্ব কি এ আছে, এখান থেকে দূরত্ব কি এ আছে, আর তাহলে এখানে বলতে পারি কি এটা স্থানাঙ্ক কত হবে? এটা যেহেতু উপরে উঠছে, তাহলে 1 + a, এইটা হতে পারে, দেখে নাও 1 + a উপর দিকে হতে পারে, বা এখানে নিচের দিকে হলে কি হবে? এটা হবে কি 2, 1 - a, 1 থেকে কমতে পারে। তাহলে এইটা হচ্ছে দুটো শীর্ষবিন্দু স্থানাঙ্ক। তাহলে এ বের করতে হবে। এ কীভাবে বের করতে গেলাম? নাভিলম্বের দূরত্ব বের করবো, নাভিলম্বের দৈর্ঘ্য। ভালো করে বুঝে নাও কীভাবে আমরা অধিবৃত্তের সমীকরণটা নির্ণয় করি, প্রত্যেকটা স্থানাঙ্ক। দেখো নাভির স্থানাঙ্ক তো খুব সহজে আমরা বের করলাম এটা। এবারে কি দেখে নাও, আমার শীর্ষবিন্দু স্থানাঙ্ক বের করবো, তার আগে নাভিলম্বের দৈর্ঘ্যটা বের করে দেখে নাও। বলতে পারি অতএব নাভিলম্বের দৈর্ঘ্য কী হবে? 4a = √, এইটা মাইনাস এটা করতে হবে। ওকে, তাহলে ধরলাম 8 - 4 মানে প্লাস হয়ে যাবে, +4 তার হোল স্কোয়ার, প্লাস 1 - 1 তার হোল স্কোয়ার। আমাদের এটা x1 - x2 তার স্কোয়ার, প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে নাভিলম্বের দৈর্ঘ্য। তাহলে কত হচ্ছে দেখে নাও, এটা কাটলে 0 হয়ে যাবে। তাহলে এটা কত হচ্ছে? √8 আর 4 কত? 12 তার হোল স্কোয়ার = মানে 12 একক। তাহলে আমরা নাভিলম্বের দৈর্ঘ্য পেয়ে গেলাম 12 একক। তাহলে a = কত হবে? 12/4 = 4 × 3 = 12। তাহলে বলতে পারি কি a = 3। তাহলে এর মান কত পেলাম? 3, তাই না? তাহলে নাভিলম্বের দৈর্ঘ্য 12 একক পেয়ে গেলাম, এর মান 3 পেয়ে গেলাম। তাহলে শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত হবে? তাহলে বলতে পারি কি অতএব অধিবৃত্তটি, এবার দেখেন এখানটায় মেন হচ্ছে কি আমার
অধিবৃত্ত x অক্ষ বরাবর হবে না, মানে ধনাত্মক হবে না, ঋণাত্মক হবে y অক্ষ সমান্তরাল, সেটা হচ্ছে ব্যাপার। তাহলে এখানে বলতে পারি প্রদত্ত অধিবৃত্তের সমীকরণ, প্রদত্ত অধিবৃত্তের সমীকরণ y মাইনাস, যেহেতু দেখেন y অক্ষ সমান্তরাল আছে, দেখেন y অক্ষ সমান্তরাল, তাহলে আমরা বলতে পারি কি যে x মাইনাস আলফা তার স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 12y মাইনাস বিটা। এটা প্লাস মাইনাসকে ধনাত্মকের জন্য প্লাস আর ঋণাত্মকের জন্য মাইনাস হবে। তাহলে যদি ধনাত্মক ধরি আর যদি অধিবৃত্তটি ধনাত্মক y অক্ষের সমান্তরাল হয়, যদি অধিবৃত্তটি ধনাত্মক y অক্ষের সমান্তরাল, তাহলে আমার কী হবে দেখলাম, তাহলে অতএব শীর্ষবিন্দু স্থানাঙ্ক আলফা কমা বিটা ইকুয়াল টু কী হবে দেখে নাও, এটা ধনাত্মক হলে হচ্ছে কোনটা হবে দেখে নাও, এইটা ভালো করে দেখে নাও, এটা হচ্ছে ধনাত্মক y অক্ষ সমান্তরাল, তাহলে এইটা হবে। তাহলে 2, 1 মাইনাস এ, এটা কত 3, তার মানে কত হচ্ছে 2, 1 মাইনাস 3 হচ্ছে -2। ভালো করে বুঝে নাও, যদি ধনাত্মক আমি বলি y অক্ষের সমান্তরাল, তাহলে এই উপরটা এটা হচ্ছে ধনাত্মক y অক্ষের সমান্তরাল, তাহলে হচ্ছে কি এটা, তাহলে 2, 1 মাইনাস এ, 2, 1 মাইনাস এ, তার মানে হচ্ছে 2, -2, কারণ এ হচ্ছে 3, এ 3 বেরিয়েছে, তাহলে 1 মাইনাস 3 হলো -2। তাহলে অতএব অধিবৃত্তের সমীকরণ তাহলে কী হবে দেখে নাও, x মাইনাস আলফা মানে 2, x মাইনাস 2 তার স্কোয়ার ইকুয়াল টু 12y মাইনাস বিটা, বিটা মাইনাস আছে তাহলে y প্লাস 2। তাহলে এইটা হচ্ছে নির্ণয় অধিবৃত্তের সমীকরণ হবে যদি অধিবৃত্তটি ধনাত্মক y অক্ষ সমান্তরাল হয়। এবার যদি অধিবৃত্তের ঋণাত্মক y অক্ষ সমান্তরাল হয় তাহলে কী হবে দেখে নাও, তাহলে এখান থেকে বলতে পারি কি অধিবৃত্তটি ঋণাত্মক y অক্ষের সমান্তরাল হলে তাহলে আমরা বলতে পারি কি, তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত হবে, শীর্ষবিন্দুর সেটা কী হবে দেখো, আলফা কমা বিটা ইকুয়াল টু এইটা। যদি ঋণাত্মক হয়, ঋণাত্মক হলে এটা হবে, তাহলে 2, এর মান কত দেখে না, এর মান 3 ছিল আর 1, 3 + 1 মানে 4, তাহলে এটা হবে। ওকে, তাহলে দেখে নাও এর মান 3 আর 1, 3 1 4, এটা হবে। তাহলে অতএব অধিবৃত্ত সমীকরণ সেটা কী দাঁড়াবে দেখে নাও, তাহলে অধিবৃত্তের সমীকরণ কী হবে দেখে নাও, x মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু -12, মাইনাস করার ঋণাত্মকের জন্য y মাইনাস 4। এইটা হচ্ছে ঋণাত্মক y অক্ষ সমান্তরাল অধিবৃত্তের সমীকরণ। তার দুটো সমীকরণ দেখে নাও। তাহলে যদি এটা ধনাত্মক হয় তাহলে এই অধিবৃত্ত হবে, তার সমীকরণ হচ্ছে এইটা, আর যদি ঋণাত্মক হয় তাহলে এইটা হবে, তার সমীকরণ হচ্ছে এইটা। দেখুন ভালো করে দুটো কম্পেয়ার করে ছবিটা মাস্ট আঁকতেই হবে। কীভাবে স্টেপ বাই স্টেপ বের করলাম দেখুন, এই দুটো থেকে আমরা প্রথমে বের করলাম কি নাভি স্থানাঙ্ক, নাভি স্থানাঙ্ক থেকে আমরা শীর্ষবিন্দু স্থানাঙ্কটা বের করলাম, বা নাভিলম্বের দৈর্ঘ্য বের করলাম, নাভিলম্বের দৈর্ঘ্য থেকে এর মান বের করলাম। নাভিলম্বের দৈর্ঘ্য খুব সহজে বের করা যায়, নাভিলম্বের দৈর্ঘ্য বের করলাম, তারপরে এ বের করলাম, এ থেকে এবারে দেখলাম শীর্ষবিন্দু স্থানাঙ্ক কী হতে পারে সেই সময় বের করলাম। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন নাম্বার 2 কী বলছে, যে অধিবৃত্তের শীর্ষ ও নাভির স্থানাঙ্ক যথাক্রমে -2, 2 ও -6 ও 6, তার সমীকরণ নির্ণয় করো। খুবই ইন্টারেস্টিং কোশ্চেন আছে, দেখে নাও। এটা কিন্তু খুব একটা সহজ কোশ্চেন না যতটা ভাবছো, কিন্তু
লজিক্যালি যদি ভাবতে যাও খুব ইন্টারেস্টিং লাগবে অঙ্কটা, খুবই সুন্দর অঙ্ক আছে। তাহলে অধিবৃত্তটা কেমন দিয়েছে দেখে নাও। শীর্ষবিন্দু স্থানাঙ্ক 2 -2, 2, মানে অধিবৃত্তটা কেমন আছে দেখে নাও। যদি আমি ছবিটা আঁকি, এইরকম কোনো জায়গায় স্থানাঙ্ক দিলাম 2, কি আছে দেখে নাও, -2, 2, -2, 2, এইটা শীর্ষবিন্দু। আর নাভি স্থানাঙ্ক -6, -7, তার মানে 8 এখানটায় আছে। এটা দুটি নেগেটিভ, এক্সও নেগেটিভ, ওয়াইও নেগেটিভ। তাহলে এরকম আর কেমন দাঁড়াবে দেখো অধিবৃত্তটা, তার মানে এর মতো দাঁড়াবে। তাহলে এটা হচ্ছে তার শীর্ষবিন্দু ধরি, এইটা হচ্ছে নাভি, -6, 6, -6, -6, এইটা। আর এটা শীর্ষবিন্দু, এটা হচ্ছে, তাহলে আমি এটা অক্ষটাকে একটু বাড়াচ্ছি সামনের দিকে। ওকে, দেখো তাহলে এটা হচ্ছে এ শীর্ষবিন্দু, স্থানাঙ্ক তো -2, 2, এটা। তার নাভিলম্ব এই বরাবর থাকবে। ওকে, আর নিয়ামকটা কোন দিকে থাকবে? নিশ্চয়ই এখান থেকে এই বরাবর থাকবে, এই বরাবর নিয়ামক থাকবে। কোশ্চেনটা কি বলে দেখে নাও, কোশ্চেনটা বলে যে কি হলে তার সমীকরণ নির্ণয় করতে, তার যে অধিবৃত্তর শীর্ষ নাভি স্থানাঙ্ক যথাক্রমে এটা, সেই অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলে দেখো। খুবই ইন্টারেস্টিং। তাহলে অধিবৃত্তের সমীকরণটা আমরা কীভাবে নির্ণয় করব? তাহলে আমরা অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করার আগে নর্মালভাবে আমরা এখানে নির্ণয় করতে পারবো না, কারণ এটাকে আমরা দেখুন এটা কোনো অক্ষের সমান্তরাল নয়। আমরা যদি এটা কোনো একটা অক্ষের সমান্তরাল হতো তাহলে খুব সহজে আমরা নির্ণয় করতে পারলাম। যেখানে এখানে শীর্ষ এক্স ওয়াই এবং নাভির এক্স ওয়াই দুটো আলাদা, অর্থাৎ শীর্ষের স্থানাঙ্ক এবং নাভির স্থানাঙ্ক আলাদা আছে, এক নেই। অর্থাৎ এটা এক্স অক্ষের সমান্তরাল নেই, না এক্স ধ্রুবক আছে না ওয়াই ধ্রুবক আছে। তাহলে এটা না এক্স অক্ষের সমান্তরাল না ওয়াই অক্ষের সমান্তরাল। তা সেক্ষেত্রে আমরা কীভাবে নির্ণয় করে দেখলাম? খুবই সহজে আমরা নির্ণয় করতে পারবো। সেটা কীভাবে দেখে নাও। তাহলে আমরা কী করবো দেখে নাও, আমার মেন কনসেপ্টটা দেখে নাও কীভাবে নির্ণয় করবো। তাহলে এখান থেকে একটা আরবিটারি পয়েন্ট ধরে নেবো, এখান থেকে এর দূরত্ব বের করব, আর এখান থেকে এর দূরত্ব বের করব। ওকে, এটাকে এম বিন্দু, এটাকে পি বিন্দু ধরবো, এটা হচ্ছে এস, এই দুটো বের করবো। ওকে, কিন্তু তার আগে আমার নিয়ামকের সমীকরণ দরকার। নিয়ামকের সমীকরণ তো জানা নেই, ভালো করে স্টেপ বাই স্টেপ ভালো করে ফলো করো। আমি কি করবো এখানটায় এসপি ইকুয়াল টু এমপি করবো বা পিএম করবো। এসপি ইকুয়াল টু পিএম বা এমপি, এই দুটো করবো। এই দুটো ইকুয়াল করে আমি অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করবো, কারণ অধিবৃত্তের ক্ষেত্রে এটা হয়। তো এটা হচ্ছে আমার মেন লজিক। এই পদ্ধতিতে আমি অধিবৃত্তের সমীকরণটা নির্ণয় করবো। কেন করবো এটা ভালো করে বুঝে নাও। যে আমরা এর আগে পর্যন্ত, এই অঙ্কটা আছে নতুন একদম অঙ্ক, এর আগে পর্যন্ত আমরা যতটা করেছিলাম প্রত্যেকটা অধিবৃত্ত না হলে এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে, না ওয়াই অক্ষের সমান্তরাল হচ্ছে, তাই না? পজিটিভ আর নেগেটিভ সেটা আলাদা বিষয়, কিন্তু এটা হচ্ছে যে কোনো একটা অক্ষের সমান্তরাল, কিন্তু এটা তাই ইনক্লাইন অবস্থায় আছে, তাই না? একটা অ্যাঙ্গেলে আছে, তাহলে এটা না এক্স অক্ষের সমান্তরাল না ওয়াই অক্ষের সমান্তরাল। তা সেক্ষেত্রে আমরা কিন্তু সিম্পল মেথডে সমাধান করতে পারবো না। সেই জন্য আমাকে এইভাবে করতে হবে, এর দূরত্ব এখানে দূরত্ব সমান করতে হবে, এইটা একটা একমাত্র পদ্ধতি। তো এর দূরত্ব বের করতে গেলে আমাকে তাহলে এই নাভিলম্বের দৈর্ঘ্য জানতে হবে আর এর দৈর্ঘ্য জানতে হবে, তাই না? তাহলে কীভাবে বের করবো দেখো না, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটা কীভাবে বের করে দেখে নাও। আমার দেখে নাও শীর্ষবিন্দু আর এটা আছে, আর এটা আছে ধরলাম, এটা হচ্ছে অক্ষের দৈর্ঘ্য, মানে হচ্ছে স্থানাঙ্ক ধরলাম এন, এটা ধরলাম। এনটা হচ্ছে কি ধরি, এখানে লিখে দেখে নাও, ধরি নাভি অক্ষ বা অধিবৃত্তের অক্ষ, বৃত্তের অক্ষ এবং নিয়ামকের ছেদবিন্দু এন। ওকে, ছেদবিন্দু এন ধরলাম। তাহলে অধিবৃত্তের অক্ষ এবং নিয়ামকের ছেদবিন্দু এন ধরলাম, অর্থাৎ এই বিন্দুটা। তাহলে এর স্থানাঙ্কটা কী হবে দেখো, ওর স্থানাঙ্কটা আমি বের করব। তাহলে এর স্থানাঙ্কটা কী হবে দেখে নাও। তাহলে এটা আমরা জানি কি, যে শীর্ষবিন্দু থেকে নাভি যে দূরত্ব থাকে, শীর্ষবিন্দু থেকে নিয়ামকের ছেদবিন্দুটা ঠিক সেম দূরত্ব থাকে। তার মানে শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে কি, এই দুটোর কি, এই দুটো হচ্ছে মধ্যবিন্দু। তাহলে আমরা এটাকে ধরলাম, এটা আমি ধরলাম, এটাকে স্থানাঙ্ক ধরলাম যে এ বি ধরলাম, এখানে এ ধরবো না,
সিডি ধরলাম, সিডি, ওকে সিডি ধরলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি তাহলে অতএব এই দুটো যোগফল ডিভাইড বাই 2, সিডি তাহলে দেখলাম -6 প্লাস সি বাই 2 ইকুয়াল টু -2। ভালো করে দেখে নাও, এই দুটোর মধ্যবিন্দু হচ্ছে এ, তাহলে এই দুটোর যোগফল এক্স অক্ষের যোগফল ডিভাইড বাই 2 ইকুয়াল টু -2 হবে, এবং -6 প্লাস ডি বাই 2 ইকুয়াল টু 2, ওকে ওয়াই। তাহলে স্থানাঙ্কটা কীভাবে বের করে দেখো, তাহলে বা -6 প্লাস সি ইকুয়াল টু 2 2 4 -4, তাহলে বা সি ইকুয়াল টু -4, এটাও দিয়ে গেলে +6, তাহলে সি ইকুয়াল টু কত হচ্ছে দেখে নাও 2, -4 প্লাস 6 হচ্ছে 2, আর এটা বা বলতে পারি কি -6 প্লাস ডি ইকুয়াল টু 2 2 4, 2 2 4, তাহলে বা ডি ইকুয়াল টু 4 প্লাস 6, তাহলে ডি ইকুয়াল টু কত 10। তাহলে অতএব অধিবৃত্তের অক্ষ, অতএব অক্ষ এবং নিয়ামকের ছেদবিন্দু স্থানাঙ্ক, স্থানাঙ্ক কত দাঁড়াবে দেখে নাও, সেটা হচ্ছে কি 2,10। তাহলে দেখেন খুব সহজে আমরা এর স্থানাঙ্কটা বের করলাম, এটা কত বেরিয়েছে 2,10, তাহলে এটা বেরিয়ে গেল, তাই না। এবার দেখে নাও, আমরা জানি কি অধিবৃত্তের অক্ষ আর নিয়ামক পরস্পর কি লম্ব অবস্থায় থাকে, তাই না। তাহলে আমরা যদি অধিবৃত্তের অক্ষের সময় মানে প্রবণতা বের করতে পারি বা নতি বের করতে পারি, খুব সহজে আমরা কী করতে পারবো, যে নিয়ামকেরও প্রবণতা বের করতে পারবো। সেটা কী হবে দেখে নাও, সেটা কী হবে দেখে নাও, কোশ্চেন নাম্বার এটা হচ্ছে কি 2, দেখে নাও। তাহলে আমরা বের করতে চাইছি কি অধিবৃত্তের অক্ষের প্রবণতা, অতএব অধিবৃত্তের অক্ষের প্রবণতা, সেটাকে আমি m1 ধরলাম। সেটা কী হবে দেখে নাও, তাহলে m1 ইকুয়াল টু আমরা জানি কি প্রবণতা y1 মাইনাস y2, তাহলে বলতে পারি দেখে নাও y1 হচ্ছে 10, তাহলে 10 মাইনাস, ওকে মাইনাস 6 হবে, মাইনাস আর প্লাস 6 করে দিলাম, ডিভাইড বাই নিচে দেখে নাও, তাহলে হচ্ছে এক্স মাইনাস x1 মাইনাস x2, আমরা হচ্ছে মাইনাস হচ্ছে কি +6, তাহলে কত আছে 8 10 16, আর নিচে কত 6 7 8, তাহলে 8 2 16 ইকুয়াল টু 2, তাহলে m2 ইকুয়াল টু 2, ওকে। তাহলে দেখে নাও, ধরি নিয়ামকের প্রবণতা এটা m1, ওকে প্রবণতা m2, অতএব m1 ইন্টু m2 ইকুয়াল টু -1, যেহেতু m1 m2 লম্ব, ওকে যেহেতু অধিবৃত্তের অক্ষ এবং নিয়ামক পরস্পর লম্ব, ভালো করে দেখেন 5 লিখে দেবে, যেহেতু অধিবৃত্তের অক্ষ এবং নিয়ামক পরস্পর লম্ব, আর লম্ব দুটোর প্রবণতা কী হবে গুণ হয়ে যাবে, ইকুয়াল টু -1, দুটো প্রবণতা গুণ মানে কি -1 হবে, তাহলে বা m2 ইকুয়াল টু -1 বাই m1, m1 হচ্ছে 2 হাফ, তাহলে এটা কি নিয়ামকের প্রবণতা। তাহলে আবার দেখে নাও, তাহলে নিয়ামকের প্রবণতা পেয়ে গেলাম, আর নিয়ামক হচ্ছে এই বিন্দুগামী, তাই না। তাহলে এখানে বলতে কি, তাহলে অতএব বা এখানে লিখতে আবার নিয়ামকের প্রবণতা সেটা কি m2 ইকুয়াল টু y মাইনাস y1 বাই x মাইনাস x1, তাহলে বা এটা কত পেয়েছি দেখে নাও, এটা m2টা পেয়েছি -হাফ ইকুয়াল টু y মাইনাস y1টা কত 10 ডিভাইড বাই x মাইনাস x1টা কত 2, তাহলে এখান থেকে নিয়ামকের সমীকরণটা কি দাঁড়াবে দেখে নাও, তাহলে এখান থেকে দাঁড়াবে কি y মাইনাস 10, বা যদি আমরা গুণ করে দিই কোনাকুনি যদি গুণ করে দেখে নাও, এখানে যদি আমরা কোনাকুনি গুণ করি মাইনাস এক্স দেখে নাও, মাইনাস এক্স মাইনাস +2 ইকুয়াল টু এখানে 2y মাইনাস 20,
তাহলে কত দাঁড়াচ্ছে দেখে নাও, তাহলে বা এইটাকে পুরোটা যদি ওইদিকে সরিয়ে দিই তাহলে মাইনাস এক্সটা ওদিকে গেলে প্লাস এক্স হয়ে যাবে, তাহলে এক্স প্লাস 2y প্লাস 2 ওদিকে গেলে -2, তাহলে -22 ইকুয়াল টু 0। তাহলে এইটা হচ্ছে নিয়ামকের সমীকরণ, দেখে নাও। তো দেখে নাও আমরা নিয়ামকের সমীকরণটা পেয়ে গেছি। ওকে, এবার আমরা কি পি বিন্দু স্থানাঙ্কটা ধরে নেবো। তাহলে আমি এখানে একটু মুছে দিচ্ছি, এখানে লিখতে পারি ধরি অধিবৃত্তের উপর অবস্থিত পি বিন্দু স্থানাঙ্ক সেটা ধরলাম কি এক্স ওয়াই, এক্স কমা ওয়াই। তাহলে কী হবে, এক্স ওয়াই বা এইচকে ধরে নিতে পারি, এইচকেও ধরে নিতে পারা যায়, এইচকে। তাহলে কী করে দেখে নাও, তাহলে এখান থেকে নাভি থেকে দূরত্ব, তাহলে অতএব নাভি থেকে পি বিন্দু দূরত্ব কি হবে দেখে না, এসপি ইকুয়াল টু রুট অফ এইচ মাইনাস 6 মাইনাস মাইনাস প্লাস হবে এইচ প্লাস 6 তার হোল স্কোয়ার প্লাস কে প্লাস 6 তার হোল স্কোয়ার। ওকে, এটা হলো। এবং নাভিলম্বে দেখে নাও, এবং এম বিন্দু থেকে নিয়ামকের এম বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব, তাহলে এর লম্ব নিয়ামকের লম্ব হচ্ছে এমপি। তাহলে বলতে পারি কি, অতএব বা আবার নিয়ামক থেকে এম বিন্দু দূরত্ব পি বিন্দু দূরত্ব যেহেতু লম্ব, তাহলে আমরা বলতে পারি কি পি এম ইকুয়াল টু কী আছে দেখেন এখানটায় সমীকরণ এক্স প্লাস 2y, তাহলে এইচ প্লাস 2k মাইনাস 22 ডিভাইড বাই রুট অফ এর স্কোয়ার, একের স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে কত দাঁড়াচ্ছে দেখে নাও, প্লাস মাইনাস হবে অবশ্যই এখানটায়। আমি এখানে একটু মুছে দিচ্ছি, দেখে নাও। অঙ্কটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আছে, ভালো করে তোমরা আগে খাতায় নোট করবে, তারপরে অঙ্কটা আরেকবার ভালো করে দেখবে, তো আশা করি কোনো সমস্যা হবে না। তাহলে পি এম ইকুয়াল টু বলতে পারি কি এখানটায় দেখে নাও এইচ প্লাস 2k মাইনাস 22 বাই রুট অফ 2 স্কোয়ার 4 1 5, তাহলে এটা √5। তাহলে অতএব অধিবৃত্তের ক্ষেত্রে আমরা জানি, তাহলে এখানে কি অতএব অধিবৃত্তের ক্ষেত্রে আমরা জানি অধিবৃত্তের ক্ষেত্রে আমরা জানি সেটা কি দেখে না, অধিবৃত্তের ক্ষেত্রে আমরা জানি সেটা কি এসপি ইকুয়াল টু এমপি। তাহলে বা এসপিটা আছে কি রুট অফ এইচ প্লাস 6 তার স্কোয়ার প্লাস কে প্লাস 6 তার স্কোয়ার ইকুয়াল টু, এটা হচ্ছে কি এই দিকেরটা কি আছে দেখে নাও, হচ্ছে কি এইচ প্লাস 2k মাইনাস 22 বাই √5, আর দুদিকে স্কোয়ার করে দাও, তাহলে কী হবে, তাহলে বা এইচ প্লাস 6 তার স্কোয়ার প্লাস কে প্লাস 6 তার স্কোয়ার ইকুয়াল টু এইচ প্লাস 2k মাইনাস 22 বাই 5 তার উপরটা হোল স্কোয়ার। তাহলে এইচকে যদি আমি রিপ্লেস করে দিই, তাহলে আমরা বলতে পারি কি, তাহলে অতএব নির্ণেয় অধিবৃত্তের সমীকরণ, তাহলে অতএব নির্ণেয় অধিবৃত্তের সমীকরণ সেটা কি হয়, 5 যদি গুণ করি 5 ইন্টু এক্স প্লাস 6 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 6 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস 2y মাইনাস 22 তার হোল স্কোয়ার। এইটা হচ্ছে নির্ণেয় অধিবৃত্তের সমীকরণ। তো দেখে নাও, আমি আরেকবার বলেছি, পুরো রিক্যাপ করে দিচ্ছি এই অঙ্কটা দেখে নাও। প্রথমে কী করবে, এটা দেওয়া আছে, নিয়ামকের ছেদবিন্দু বের করবে, ছেদবিন্দু বের করার পর নাভির অধিবৃত্তের অক্ষের
প্রবণতা বের করবে, সেখান থেকে নিয়ামকের প্রবণতা বের করবে, যেহেতু নিয়ামকের প্রবণতা এর যেহেতু নিয়ামক আর এটা অক্ষটি কি পরস্পর লম্ব আছে, তাহলে এদের দুটোর প্রবণতার গুণফল -1 হবে। ওকে, তাহলে এর যা হবে তাহলে -1/m1, তাহলে সেখান থেকে আমরা m2 পেয়ে গেলাম। আবার এটাকে 2, 10 বিন্দুগামী, তাহলে এর সমীকরণটা কী হবে, তাহলে এর প্রবণতা ইকুয়াল টু, তাহলে নিয়ামকের প্রবণতা কী হবে, m2 ইকুয়াল টু y-y1/x - x1, আর সেখান থেকে আমরা নিয়ামকের সমীকরণ পেয়ে যাবো। ওকে, হয়ে গেল। এবার দেখো নাও, এবারে আমার কাজ, তাহলে এইটাই মেন কাজ ছিল। তাহলে এটা বোঝাতে বা করতে অনেক সময় লাগছে, কারণ বুঝিয়ে বুঝিয়ে করছি বলে একটু সময় লাগছে, কিন্তু তুমি যখন নিজে সলভ করে দেখবে খুব সহজ হয়ে যাবে আর খুব কম সময় লাগবে। দেখো আমি প্রত্যেকটা স্টেপ তোমাদের বোঝাচ্ছি, সেই জন্য একটু সময় লাগছে। তো তুমি ভাবো না যে এটা এত সময় লাগছে, সময় লাগবে না, খুব দ্রুত হয়ে যাবে। এবার দেখো পি বিন্দু আমরা ধরে নিলাম একটা আরবিটারি এইচকে স্থানাঙ্ক, তাহলে এর থেকে এর দূরত্ব বের করলাম আর এখান থেকে এর দূরত্ব বের করলাম, দুটোকে ইকুয়াল করবো, ব্যাস অ্যান্সার চলে আসবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারলে। তা দেখে নাও আজকে যে অঙ্কগুলো করালাম কেমন লাগলো, বুঝতে পারলে কিনা সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।